যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলে একটু চিন্তায় পড়ে গেছেন যে আমার হেডলাইন দেখে যে সেনাপ্রধানের পদত্যাগ এই অংশটা নিয়েই হয়তো অনেকে ভেতরে না গিয়ে কমেন্টস করবেন যে ভাই কবে পদত্যাগ করলো, কিভাবে পদত্যাগ করলো, কি হলো। কিন্তু সেটা শোনার আগে আপনারা জাস্ট যখন হেডলাইনটা দেখছেন তখন সেখানে দেখেন আমি একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। যে সেনাপ্রধানের পদত্যাগ একটা প্রশ্নবোধক চিহ্ন। মানে হচ্ছে যে উনি কি আসলে পদত্যাগ করছেন, করেছেন, করবেন, কোনটা? সেটা হচ্ছে যে মূল কাহিনী। তো সেই কাহিনীটাতে আসছি। তার আগে প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মাঝে কথা বলার সুযোগ দিন। এই হচ্ছে যে আবেদন। তো এখন আসছি আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে। বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো, অথবা কি হবে তার সময় বলে দেবে। তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ? দেখেন, আপনারা জানেন যে ৮ তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর ২৪ জন কর্মকর্তার বিরুদ্ধে, যার মধ্যে আবার ১৬ জন সার্ভিং অফিসার এবং বাকিরা কেউ অবসরে আছেন এবং একজন এলপিআর আছেন, মানে ছুটিতে আছেন। তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো, সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই কি জানতো না, নাকি জেনেও চুপ ছিল? বা সেনাপ্রধান কি ঘুণাক্ষরও টের পায়নি, নাকি উনিও চুপ ছিল? এটা হচ্ছে এখন মিলিয়ন ডলারের কোশ্চেন। সেনাবাহিনীর ভেতরে অলরেডি ২-৩ গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট, সুতরাং তার পদত্যাগ করা উচিত। আরেক গ্রুপ বলছে যে না, উনি আমাদেরকে তো, আমরা তো সেনাপ্রধানের পক্ষেই ছিলাম, কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি, এই না সেই না, এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে ৫ই আগস্ট, মানে ৪-৫ই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল, একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনাপ্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে। এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে, তার বাহিরে কোনো কথা নেই। সেই সময় একরকম এমন ছিল যে পারলে লোকজন সেনাপ্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয়, ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি হবে, এমন একটা পজিশন। এটার ঠিক ১৫ দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয়। সেনাপ্রধানের কথাকে এরা পছন্দ করে না, ওদের কথাকে এরা পছন্দ করে না, এই অবস্থা চলতে থাকে। তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে। এদিকে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস, মানে চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন, ওনাকে একসময় এই সেনাপ্রধানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনাপ্রধান করার একটা কথা চলছিল, যেটা ৫ই আগস্টের আগে আগে, মানে সপ্তাহ ১০ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে, সেনাবাহিনীর ভেতরে ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম একটা কথা চলছিল। কিন্তু ওইটা সম্ভবত লাস্ট পর্যন্ত আর হয়নি, যার কারণে অবস্থানটা উনি ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম ২০২৪ সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই। তো ওই সময় এই জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ, হামিদুল হক, ডিজিএফ এর চিফ, ওনারা সবাই সেনাপ্রধান সহ এক হয়ে এই আন্দোলন, ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে 100% আপনার কার্যক্রম করেছে। এখন ওনাদের বিচার কি? সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সেই আইনে হবে, নাকি আপনার আইসিটিতে হবে? এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন। তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে, এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ উনি ইন্ডিয়ার রয়ের দালাল। আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় এই ৩-৪-৫ তারিখে আমরা সবকিছু করেছি, এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া, বঙ্গভবন হামলা করা, তারপরে সংসদ ভবন হামলা করা, এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি।
এই যে স্যার 32 নম্বর যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি। সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সে বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি, সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি, আমরা তো আপনার পক্ষে ছিলাম। তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হতে হয়? তবে এটা যে উপরওয়ালা সবকিছু জাজমেন্ট করে রাখেন। তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তাদেরই বিপদ হয়ে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে। এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে। তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক, তাই আপনার ইয়েতে জেল ঘোষণা, আর্মি ক্যাম্পের ভেতরে কোনো একটা ভবনকে জেল ঘোষণা করুক, সেটা হচ্ছে সরকারের এখতিয়ার। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনার কাস্টডিতে আরো 2 দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবেন। সেটা তো হয় নাই। এখন 8 তারিখে নাকি যখন এই আইনটা পাশ হলো, এরপর আপনারা জানেন যেমন সম্ভবত গত পরশুদিন আইএসপিআর একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাই নাই, এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি, তারা আমাদের কাস্টডিতে আছে, সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে। সেনা আইন এবং আমাদের সিভিল আইন 2 জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে 24 ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে আপনি ওনাকে কি কাস্টডিতে রাখবেন, ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন, জেলে পাঠাবেন। সেই কাজটা কিন্তু আজকে 4 দিনেও হয়নি, 4 দিন 5 দিনেও হয়নি এখনো। তার মানে কি, তাহলে কি আসলে কি তারা গ্রেফতার হয়েছেন নাকি তারা এখনো ঘুরেফেরা করছেন, বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে, কোনোটাই জানি না। এটা হচ্ছে মূল। আর দ্বিতীয় কাহিনীটা হচ্ছে দেখেন, ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনাপ্রধানও জানে না, কিন্তু যেই দিনই আপনার এই মামলাটা হয়ে যখন ফেসবুকে হই হই রই রই পড়ে গেছে, তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে। এটাও তো একদিনে হয়নি। একদিনে কি এত বড় বড় কার্ড করা যায় 10-15 জন কর্মকর্তার? না, এটা করতে 1 সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সঙ্গোপনে। তাহলে ডিজিএফআই করেছে কি, বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি, বা আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে কি? একটা জিনিস দেখেন, ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী যখন ইরাক দখল করে, তখন ইরাকের টোটাল আর্মি তারপর আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয়। করে দিয়ে ওরা নতুন করে রিবিল্ড করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী, একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী, একদিকে আইএস, একদিকে অমুক, সব দুইটা পুরো দেশ ধ্বংস। তো সেম ঘটনাও কি আবার বাংলাদেশে চলছে? যে প্রথমে পুলিশ ধ্বংস করা হলো, এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে, এখন আবার সেনাবাহিনীকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, অলরেডি ধ্বংসই। তো এই ধ্বংসাজ্ঞে লাভ হবে কার? একটু পেছনে ফিরে তাকাই, হয়তো করিডোর, অস্ত্র সরবরাহ, এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ সবগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আপনার একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে। এটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি। আর সে কারণেই আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করবেন, আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন, হয়তো উনি মৃত্যু হতে পারে, ওনাকে হত্যাও করা হতে পারে। তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে। সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই। যা হবে এই সপ্তাহের ভেতরেই হওয়ার সম্ভাবনা যেটি হয় সবচেয়ে বেশি। 21 তারিখে, জানুয়ারি মাসে 21 তারিখে নির্বাচনের যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং সম্ভবত ওই দিনই প্রতীক বরাদ্দ হবে এবং 22 তারিখ থেকে পুরো উদ্যমে নির্বাচনী কার্যক্রম চলতে থাকতে পারে এবং 22 তারিখ থেকে যদি 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত চলে তাহলে এখানে আসলে 7 দিন বা 8 দিন। আর অন্যদিকে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যদি নির্বাচন হয়, 2 দিন আগে নির্বাচনের, অর্থাৎ 24 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে হাতে থাকবে 10 দিন, 10 আর এখানে 18 দিন কার্যত। তো এই 18 দিনের যে নির্বাচন শুরু করার আগে, অর্থাৎ 22 তারিখ থেকে যে আনুষ্ঠানিক প্রচার এবং প্রপাগান্ডা হবে, সে অনুযায়ী
সারা বাংলাদেশে আমরা অতীতে যে চিত্রগুলো দেখেছি তার একটি চিত্র বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি না। ফলে এত সন্নিকট হওয়া সত্ত্বেও নির্বাচনের গন্ধ পাচ্ছি না, নির্বাচনের রূপ দেখতে পাচ্ছি না, আর যাকে আমরা দেখতে পারি না, অন্ধকার মনে হয়, সেটা নিয়ে আমাদের আতঙ্ক থাকে। রাতকে আমরা খুব ভয় পাই। আর যা দেখা যায় না, বোঝা যায় না, সেটাকে আমরা মনে করি ম্যাজিক বা জাদু করি কোনো একটা কিছু। আর জাদুর দুটো বিষয় থাকে, একটা ইতিবাচক বিষয় আর একটা হলো নেতিবাচক। নেতিবাচক বিষয়গুলোকে আমরা ভূত, প্রেত, শয়তানের সাথে তুলনা করি, অশরীরী আত্মা, যেগুলো অন্ধকারের মধ্যে ফেলে আপনাকে একদম খেয়ে ফেলবে। আর অন্ধকারের মধ্যে কিছু ভালো ভালো জিনিসকে আমরা অনেক সময় গল্পের মধ্যে নিয়ে আসি, যেমন পরী আসে, জিন আসে, ভালো জিন আসে, আলাদিনের সেই চেরাগের দৈত্য আসে, এসে আপনার মনস্কামনা পূর্ণ করে দেয়। কিন্তু আমাদের এই যে এখন যে সামনে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে আমাদের মনে যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচ, এই দ্বিধা দ্বন্দ্ব সংকোচের কারণে আমরা কোনো জিন, মানে ভালো জিন এবং পরী, এর কোনো সন্ধান পাচ্ছি না। বরং নানা রকম আশঙ্কা, ভয়, ভীতি, অনিশ্চয়তা আমাদেরকে এমনভাবে আতঙ্কগ্রস্ত করে তুলছে। সেই আতঙ্কের কারণ আমরা বলতে বাধ্য হচ্ছি, নির্বাচন হতে পারে একতরফা, নির্বাচন হতে পারে আমি ডামির মতো এরকম একটা নির্বাচন, নির্বাচন হতে পারে 1996 সালের 15 ফেব্রুয়ারির মতো একটা পাতানো নির্বাচন। আর এর পরিণতি সম্পর্কে আমরা যেটি মনে করি যে এই নির্বাচনে যারা কুশীলব, তাদের পরিণতি হতে পারে 2018, 2014 বা 2024-এর নির্বাচন যারা অনুষ্ঠান করেছেন তাদের মতো। আর এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের পরিণতিও আমরা ধরে নিই যে আওয়ামী লীগের মতো হবে। এরকম যখন একটা টানাপোড়েন চলছে, এরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি চলছে, তখন আমাদের নির্বাচনের ময়দানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। এমনিতে বললাম যে আমাদের নির্বাচনের ময়দানে নির্বাচনের কোনো উত্তাপ নেই। হাতে গোনা 2-3টি জায়গাতে অহেতুক নির্বাচনে বিতর্ক হচ্ছে। যেমন রুমিন ফারহানা যে আসনে দাঁড়িয়েছেন, তো সেখানের কিছু কিছু ভিডিও চিত্র এভরিডে সোশ্যাল মিডিয়াতে আসছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে রুমিন ফারহানার ওই এলাকাতে নির্বাচনটা কতটা উৎসবমুখর হয়ে পড়েছে, বা সেখানে বিএনপির প্রার্থী ভার্সেস রুমিন ফারহানা, তাদের মধ্যে আসলে কতটা প্রতিযোগিতা হচ্ছে। অন্যদিকে জামাতের 1-2জন প্রার্থী, তাদের কিছু বক্তব্য, কথাবার্তা নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু সেই শাহজাহান সাহেব বলেন কিংবা মুফতি আমির হামজা বলেন, তাদের এই যে, বা আরেকজন আছেন কি ফয়জুল্লাহ না ফয়জুল হক, বরিশালের যে কোনো একটা সিটে, তো সে বিড়িতে টান দিয়ে জান্নাতের টিকিট নিয়ে কি জন্য একটা কথা বলেছে। আমির হামজাও বিভিন্ন কথাবার্তা বলেছে। তো এদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দা হচ্ছে, পক্ষে বিপক্ষে। ওই যে চট্টগ্রামের শাহজাহান সাহেবের কথা নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা তাদের নির্বাচনী এলাকায় কতটা সাড়া ফেলতে পেরেছেন ওটা আমরা কিছু জানি না। অন্যদিকে নির্বাচনের যে প্রধান, যাদেরকে স্টার পলিটিশিয়ান আপনি বলতে পারেন, সেখানে চরমোনাই পীর সাহেবের যে ছোট ভাই মুফতি ফয়জুল হক নাকি, হ্যাঁ এরকমই, ছোট পীর যিনি আর কি, তো তিনি যেখানে প্রার্থী হয়েছেন, জনাব তারেক রহমান সাহেব যেখানে প্রার্থী হয়েছেন, জামাতের আমির ডক্টর শফিক যেখানে প্রার্থী হয়েছেন, এই জায়গাগুলোতে কেমন হচ্ছে নির্বাচন? আমরা তার কোনো আমেজ দেখতে পাই না। এই শহরে আমি ঘুরে বেড়াই, অহরহ ঘুরে বেড়াই, কিন্তু কোনো একটা জায়গাতেই কিন্তু নির্বাচনের ব্যাপারে যে খুব ভালো কিছু হচ্ছে না, একেবারে কোনো কিছু হচ্ছে এটা আমরা দেখতে পাই না। আমরা বরং সব জায়গাতেই খুব রীতিবিরুদ্ধ কিছু জিনিসগুলো দেখি। আমরা দেখি জামাত বিএনপির উপর গোসা করেছে, এবং জামাত কেন তারেক রহমান সাহেবকে এত প্রোটোকল দেওয়া হচ্ছে, জামাতের আমিরকে এই প্রোটোকল পেতে পারেন না, এই অভিযোগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এনসিপির যে সকল নেতৃবৃন্দ যারা এই কয়দিন আগে মানে সারা বাংলাদেশের দণ্ড এবং মুন্ডের অধিকর্তা ছিলেন, তারা এই সময়টাতে অসহায়ের মতো আকুতি জানাচ্ছে, মিনতি জানাচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি এখন বলছেন যে নির্বাচন কমিশন এই কাজগুলো করছে না। তারপর বিএনপি যারা লোকজন রয়েছেন তারাও ইলেকশন কমিশনের কিছু কর্মকাণ্ডের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত, তবু তারা
ধৈর্য ধারণ করে ইলেকশন কমিশনকে বলছেন যে বিএনপি ইলেকশন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখাবে না, সাহায্য করবে, হ্যান্ডশেক করবে। তো এরকম যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেবকে নিয়ে নতুন যে ভাইব, সেই ভাইবে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর আগে অবশ্য জামাতের যে আমির ডক্টর শফিক, তাকে নিয়েও মানে একটা ভাইব তৈরি হয়েছিল যে তিনি হয়তো জামাতের আমির, বাংলাদেশের আমিরে জামাত হয়ে যাচ্ছেন। তো এই যে একটার পর একটা ভাইব, জামাতের আমির প্রধানমন্ত্রী হওয়ার আগে এনসিপির প্রধান যেটা হলো যে নাহিদ ইসলাম, তো তিনিও প্রধানমন্ত্রী হবেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এরকম একটা ডিক্লারেশন জনাব শফিক, যে যাকে তথ্য উপদেষ্টা, তার জবান থেকে এসেছিল। তো এরকম বহুমুখী যে প্রচার, প্রোপাগান্ডা এবং একটার পর একটা দৃশ্য এসে অন্য দৃশ্যকে ভুলিয়ে দিচ্ছে, এরই মধ্যে অভিনব কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এবং সেই অভিনব ঘটনার মধ্যে যেটি দেখা যাচ্ছে সেটা হলো আমাদের দেশের নারী ভোটার এবং তরুণ ভোটার, এদের যেটাকে বলা হয় মস্তিষ্ক ধোলাই করার যে কাজটি গত 17 মাসে জামাত যেভাবে করতে পেরেছে, এভাবে অন্য কেউ করতে পারেনি। মানে আপনি জামাতের এই নির্বাচন হবে কি হবে না আমরা এখন পর্যন্ত জানি না, নির্বাচন হলে জামাত পাশ করবে কি করবে না এটাও আমরা জানি না, নির্বাচন ইঞ্জিনিয়ারিং হবে কি হবে না এটাও আমরা জানি না, কোনো কিছু জানি না। কিন্তু একটা বিষয় আমরা বুঝে গেছি যে জামাতের বিরুদ্ধে যে অভিযোগগুলো, তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা নিয়ে আমরা যতই তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করি না কেন, আমাদের মা বোনদের মধ্যে ইতিমধ্যে জামাত ঢুকে গেছে। সিনেমার নায়িকা, গায়িকা, হিজড়া, তারপরে শেষে আপনার এমনকি অন্য যে সকল শ্রেণী পেশার নারীরা রয়েছেন, যাদের কিনা আপনারা নেতিবাচক চিন্তা চেতনা করেন, গার্মেন্টস শ্রমিক, মেহনতি যে সকল নারী রয়েছেন, তারা মানে যারা প্রচুর পরিশ্রম করেন, কোনো মানে যাকে বলা হয়, যেমন গার্মেন্টসের যদি 30 লাখ মহিলা থাকেন, তো তারা সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত পরিশ্রম করেন, কিন্তু কোনো অবস্থাতেই দুই বেলা অন্ন তারা পান না। এর মধ্যে অসুখ আছে, বিসুখ আছে, কত কিছু আছে। তো এই ধরনের মানুষগুলোর ধর্ম বিশ্বাস খুব স্ট্রং থাকে। এরপর তারা গরুর মাংস খেতে চান, খাসির মাংস খেতে চান, পোলাও কোরমা খেতে চান, পারেন না, তখন তারা জান্নাতের স্বপ্ন দেখেন যে ঠিক আছে দুনিয়ার এইভাবে গেল, জান্নাতে গিয়ে আমরা এগুলো খাবো। এরপরে তারা চিন্তা করেন যে দুনিয়াতে গার্মেন্টসের যে লোকটি চাকরি করে তার বউ হয়তো অত সুন্দর না, কিন্তু তার খুব পছন্দ সেই আমির হামজার যে পছন্দের তামিল নায়িকা রশ্মিকা মান্দানা, ওইরকম একজন সুন্দরী নারী। বা ধরুন পুরুষদের মধ্যে কারো পছন্দ উত্তম কুমার, কারো পছন্দ শাহরুখ খান, কারো পছন্দ শাকিব খান, কিন্তু তারা হয়তো তাদের স্বামী সারাদিন পরিশ্রম করে, গায়ে গন্ধ, দাঁত মাজে না, মুখ ভর্তি সেই যে করে হাড় গোড় করা, মানে খেটে খাওয়া মানুষের যে একটা অবস্থা। তো ওই নারী চিন্তা করে যে বেহেশতে গিয়ে সে একটা গেলমান পেয়ে যাবেন বা সুন্দর একটা পুরুষ পেয়ে যাবেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার কারণের সাথে সাথে আবার আর একটা বিষয় আছে, তাদের মধ্যে অনুশোচনা বোধে খুব প্রবল, যে আমি যে সারাদিন পরিশ্রম করে আমি তো আল্লাহর কাজ করতে পারি না, আমি তো নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়তে পারি না, আমার কি দশা হবে। দিন শেষে একটা চিন্তা লাগে। আমরা ছোটবেলায় যখন এই পুলসিরাতের গল্প শুনতাম, হাস্যরের ময়দানের গল্প শুনতাম, কিয়ামতের গল্প শুনতাম, ভয়ে থরথর করে কাঁপতাম শৈশবে। এখন এরকম সাধারণ মানুষও কিন্তু ওয়াজ শুনে, দলে দলে গিয়ে ওয়াজ শুনে, বিভিন্ন ইসলামের কথাবার্তা শুনে শুয়ে তারাও কিন্তু ভয় থরথর করে কাঁপে। ঠিক তাদের কাছে জামাত যে জান্নাতের আহ্বান নিয়ে গেছে, যে জামাতকে ভোট দিলে সহজে তুমি জান্নাতে যেতে পারবে, তোমার গুনাহ মাফ হবে। আর এটাকে তারা এত চমৎকারভাবে বুঝিয়েছে যে তোমরা যদি জামাত বাদ দিয়ে কোনো বেনামাজিকে ভোট দাও, তাহলে ও যতবার নামাজ না পড়বে গুনাহ তোমার, তুমিও নামাজ পড়ো না, ও নামাজ না পড়ার কারণে ওর গুনাহটা তোমার কাছে আসবে। তুমি তারা ভোট দিলা, ও গম চুরি করলো, ধান চুরি করলো, তারপর শেষে ও চাঁদাবাজি করলো, জেনা করলো, ব্যভিচার করলো, মদ খেলো, এই সব দায় দায়িত্ব তোমার। আর জামাতের লোককে ভোট দেবে, দেখো জামাতের লোক কত সুন্দর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। ফলে ওই লোক জামাতের যিনি এমপি হবেন, তার যত ভালো কাজ, ওই ভালো কাজগুলো তোমার পকেটে আসতে থাকবে। এবং সাধারণ মানুষ এগুলো এমন গেলা গিলছে। কয়েকজন নারীর সাক্ষাৎকার দেখলাম, এক নারী দেখলাম খেটে খাওয়া মানুষ, কোনো সমুদ্র সৈকত অথবা
রাস্তার পাশে কোনো ফুড কোর্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল না, সেখানে সে খাবার দাবার বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। তরুণী। তো তাকে জিজ্ঞাসা করা হলো কাকে ভোট দেবেন, সে বলল যে আমি জামাতকে ভোট দেবো। কেন? যে পাপ করি, যে গুনাহ করি, সারাদিন নামাজ কালাম পড়ি না, তো জামাতের ভোট দিয়ে জান্নাতে যেতে চাই। তো একথা সে এতটা সাবলীল ভাবে বললো, কোনো অভিনয় না, শেখানো কথা নয়, ওর মস্তিষ্কের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপর আরেকজন ভদ্রমহিলার কথা শুনলাম, যে শোবিজের অনেকগুলো লোক আছে না, ছোট ছোট ইউটিউব ভিডিও করে, যেমন হিরো আলমের সাথে অনেকে নায়িকা হয়, তারপর শেষে সিনেমাতে অনেকে এক্সট্রা মেয়েগুলো নাচে, ওইরকমই একজন মডেল। হয়তো যারা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে কাজ করে বা কোনো শুটিং স্পটে কাজ করে 200, 300, 500 টাকা পায়, একটা দৃশ্যে, একটা নাচের দৃশ্যে একটু অভিনয় করে, এতেই তার সংসার চলে যায়। এবং এটা করার জন্য সে কড়া মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক লাগায়, এবং যাকে বলা এলোমেলো পোশাক আশাক পরে, তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো মানে সেক্স আপিল দেয়, সেই জিনিসগুলোকে তারা প্রদর্শন করে, সেটা নিতম্ব হোক, সেটা ব্রেস্ট হোক, এই জিনিসগুলো করেই তারপর তারা তাদের জীবিকা নির্বাহ করে। এগুলো আপনি বিভিন্ন সিনেমার এক্সট্রা দেখবেন। তো ওই যে মহিলা, মনে হলো সে ওইরকমই কোনো একটা মডেল আর কি। তো সেও বলতেছিল সে জামাতকে ভোট দেবে। কেন ভোট দেবে? তো বলে যে অনেক পাপ করেছি, এই পাপ থেকে বের হতে চাই। তো বলে যে আপনি যদি জামাতকে ভোট দেন, জামাত ক্ষমতা আসে, তখন তো আপনাকে হিজাব পড়তে হবে। তো সে নির্বিকার চিত্রে বলতেছিল যে সেই হিজাব পড়ার